that you have cooperated like anything. এখন বলছে অ্যারেস্ট হয়ে গেছে, আর তখনও ভারতবর্ষে কেউ হয়নি, প্রথম 140 কোটির দেশ। এবং এরকমও আমায় বললো, উই নেভার স আ জেন্টলম্যান লাইক ইউ। আপনি পা থেকে মাথা পর্যন্ত পরিষ্কার। দল যদি না থাকতো তাহলে আমার লাশটা আজকে হয়তো এই কার্গিল বা বারমুলা কোথাও এরকম একটা কোনো জায়গায় পড়ে থাকতো। রেসকোর্সের দিক থেকে, পিজির দিক থেকে কম করে 50টা সার্চ লাইট, 50টা গাড়ি, বিরাট কনভার্ট। আমার সত্যি বলতে কোনো লজ্জা নেই, আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে এনকাউন্টার করে দেবে পুলিশ। তো নিঃসন্দেহে 50টা গাড়ি আর কাউর হবে না। আমি পাশে ভবানীপুর টেন্টের মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছি, যে আপনি বিশ্বাস করুন এটা আমরা করিনি, এটা বেঙ্গল পুলিশ করেছে। জাস্ট ওনাকে ওনার বাড়ির সামনে থ্রো করেছে। যখন গোটা জগৎটা পলিট্রিক্সে ভরে গেছে, ঠিক সেই সময় আমরা নো পলিট্রিক্সে বিশ্বাসী। হ্যাঁ, পলিট্রিক্স ঠিক শুনছে। তো এই গোটা বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পডকাস্ট। এই বিষয়টা কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল জায়গা অব্দি রেস্ট্রিক্টেড তা নয়, পলিটিক্সের বাইরেও কিছু মানুষের ব্যক্তিগত জীবন বা যে জীবন যুদ্ধের মাধ্যমে হয়তো পলিটিক্স থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, সেই গোটা কথোপকথন তুলে ধরার জন্যই কিন্তু নো পলিটিক্স। তো আজকে আমাদের সাথে যেই মানুষটা রয়েছেন, সেই মানুষটার জায়গা কিন্তু শুধুমাত্র পলিটিক্সে রেস্ট্রিক্টেড নয়, মানুষটা কিন্তু ভারী রঙিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উনি কিন্তু অত্যন্ত কালারফুল মানুষ। তার পাশাপাশি ওনার গলায় ওই ও লাভলিটা না শুনলে যে আমাদের দিনটাও খুব সুন্দরভাবে শেষ হয়। তাই আজকের নো পলিট্রিক্স পডকাস্টে আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রী মদন মিত্র। নমস্কার মদন দা, আজকের যে এই পডকাস্টটায় আমাদের মূল যে প্রশ্নটা আপনাদের দিকে থাকবে সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে জীবন যুদ্ধটা যদি কেউ ক্লোজলি দেখে থাকে সেটা কিন্তু আপনি। তো সেই বিষয়টা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন, আমরা কিন্তু সত্যি অনেকটা জানতে পারবো। প্রথম হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম বা যে ভয়ঙ্কর মানে অস্বাভাবিক একটা জীবন মরণ লড়াই, বাঁচা মরা, সেটা আমি একা নই, আমাদের মধ্যে আরো কয়েকজন সহযোদ্ধা তারা ছিল, দু একজন অতীত হয়েছে। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, যে কয়জন ওকে কাছ থেকে দেখেছে তার মধ্যে আমি নিঃসন্দেহে তার সংগ্রামের অনেকটা মানে পিরিয়ড ধরে যুক্ত ছিলাম। এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, আমি জানি না আমাদের ভারতবর্ষে স্বাধীনতার আগে তো আমরা জন্মাইনি বা জানিও না, তখনকার সংগ্রামের পর এতখানি রিস্ক নিয়ে একমাত্র নকশাল পিরিয়ডে প্রচুর খুনোখুনি এবং সিপিএম এর আমলে প্রায় 50,000 মানুষ খুন, হাত কেটে দেওয়া, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে যেভাবে জীবন মৃত্যু প্রায় বৃত্ত, চিত্তভাবনাহীন যেভাবে উনি ঝুঁকি নিয়েছেন, এটা এক কথায় মানে অতুলনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আমি নন্দীগ্রামের কথাটাও তুলে ধরি, তার পাশাপাশি ওনার অনশন, সেই জায়গাটাও খুব ক্লোজলি আপনি রেখেছেন। আর একটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে চলেই আসে, যে এই রাজনীতি যখন আমরা কথাটা বলি, অর্থাৎ পলিটিক্স, সেই পলিটিক্সের আপস অ্যান্ড ডাউনসটা কিন্তু আপনি নিজে সাফারও করেছেন, এটাও কিন্তু সত্যি কথা। তো সেখান থেকে বেরিয়ে আসার লড়াইটা আপনি যদি নিজের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা সাধারণ মানুষ, বহু মানুষ জানেন না, ফলে আমাকে অনেক সময় অনেক মন্তব্যের বা সোশ্যাল নেটওয়ার্কে এমন কমেন্টস আমাকে সামনাসামনি হতে হয়, যেটা আমার বা আমার বন্ধু বান্ধব পরিবারের কাছে খুব মানে লজ্জার। ভারতবর্ষে যদি 140 কোটি লোক ধরি, তাহলে পঞ্জি স্কিম, এই যে মামলা, এই মামলায় প্রথম সিবিআই আমায়
অ্যারেস্ট করে। ভেরি ইন্টারেস্টিং পার্ট, আমি যখন সকালবেলা যাই সিবিআইতে তখন 11:30 বাজে। এগুলো মানুষজন কেউ জানেই না। 11:30 থেকে 2:30 অবধি ওরা আমায় লাঞ্চ খাইয়ে গল্প করে কত রকম সব জেনে আমাকে বললো উই আর ভেরি হ্যাপি, আপনি যান। তা আমি যাব বলে গাড়ি ডাকলাম। হঠাৎ আমাকে বললো যে আপনি একটু বসে যাবেন, আমরা একটা ক্লিন চিট টাইপ করছি। একেবারে এক্স্যাক্ট এই ল্যাঙ্গুয়েজ। বাংলা ভারতবর্ষের মানুষ কেউ জানেই না যে আমাকে যে গ্রেপ্তার করা হয়েছিল তার আগে ইট ওয়াজ দ্য ভার্সন অফ সিবিআই যে আপনার ক্লিন চিটটা আমরা টাইপ করছি, আমরা আপনাকে ক্লিন চিট প্রোভাইড করবো, আপনি বসে যান একটু চা খান। তো ন্যাচারালি আমি গাড়ি ডেকেছি, বসে আছি। হঠাৎ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ফোন আমারই কাছে, ফোন টোনও কিছু নেয়নি। আমায় বললো আরে তোমাকে অ্যারেস্ট করেছে। আমি বললাম অ্যারেস্ট? বলে হ্যাঁ, একটা চ্যানেলে দেখাচ্ছে। আমাকে তো ক্লিন চিট দেওয়ার জন্যে। তখন আমি সঙ্গে সঙ্গে উপরে গেলাম, দোতলায় ছিলেন ওরা। আমি গিয়ে বললাম হোয়াট ইজ দিস? আপনি আমায় বললেন ইউ আর ভেরি হ্যাপি উইথ মি, উইথ অল মাই স্টেটমেন্ট, অ্যান্ড আই হ্যাভ কোঅপারেটেড ইউ লাইক এনিথিং। ওরা আমায় বললো we are very, very happy that you have cooperated like anything. তো এখন বলছে অ্যারেস্ট হয়ে গেছি। আর তখনও ভারতবর্ষে কেউ হয়নি, প্রথম 140 কোটির দেশে। আমি দেখলাম যে ওরা চুপ করে মাথা নিচু করে বসে আছে। তা আমি যখন 2-3 বার জিজ্ঞেস করলাম তখন ওরা একটাই কথা আমায় বলেছিলেন, উই আর সরি, যা হলো বিকজ অফ মিডিয়া হাইপ। মিডিয়া হাইপ মানে ওরা পুরোপুরি যে কথাটা আপনাদেরকে বললো, মানে আপনার সাথে যে কথাটা হলো সেটা পুরোপুরি ডিনাই করে গেল। তার পরবর্তীতে একদম ডিনাই করে গেল। শুধু নয়, বললো ইট ওয়াজ এ ডিরেক্ট ইনস্ট্রাকশন ফ্রম নর্থ ব্লক, ডিরেক্ট ইনস্ট্রাকশন, অ্যান্ড জাস্ট বিকজ অফ মিডিয়া হাইপ। মানে আপনি আপনার ক্লাউডটা এত বড় যে মিডিয়া হাই, মদন মিত্র কি করছে, মদন এমন কাণ্ড করেছে, বাট উই আর সরি। এবং এরকমও আমায় বললো উই নেভার স আ জেন্টলম্যান লাইক ইউ। আপনি পা থেকে মাথা পর্যন্ত পরিষ্কার একদম। এবং সাধারণ মানুষের জন্য তোমার মাধ্যমে জানাচ্ছি যে আমাকে কিন্তু কখনো কোনোদিন ওই রেড করা, ব্যাংক রেড করা, সিজ করা, আরে কিছু থাকলে তো করবে, কিছু নেই। তো এইটা হচ্ছে ব্যাপার। তখন আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমায় যথেষ্ট, যদিও তখন ওর বয়স খুবই কম ছিল, একেবারেই বাচ্চা। দল পুরো আমার সঙ্গে ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হেঁটেও ছিলেন। দল যদি না থাকতো তাহলে আমার লাশটা আজকে হয়তো এই কার্গিল বা বারমুলা কোথাও এরকম একটা কোনো জায়গায় পড়ে থাকতো। সো আই এম গ্রেটফুল টু মাই পার্টি অ্যান্ড টু মাই লিডার্স। একদম একদম। যে এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করলেন তার মাঝখানে একটা কথা আপনি বললেন যে মিডিয়া হাইপের জন্য একটা প্রেশার সেখানে ক্রিয়েটেড হয়েছিল, তার পাশাপাশি যে উপর থেকে ইনস্ট্রাকশন আসার জন্য আপনাকে সেখানে বাধা দিয়ে একদম আটকে রাখা হলো। এটা স্পষ্ট কথা আপনি উল্লেখ করলেন। তো সেইখানে এই ইয়েলো জার্নালিজমের কথাটা আমরা বিভিন্ন জায়গায় তুলে থাকি। আজকে এই যে এপিসোডটা হচ্ছে এটাও কিন্তু একটা চ্যানেলেই টেলিকাস্ট হবে। তার পাশাপাশি হয়তো এই চ্যানেলে বসেও আমি এই কথাটা বলছি যে কিছু চ্যানেল এরকম রয়েছে যে কথাটা আপনি বললেন ইয়েলো জার্নালিজমের শিকার। তো সেই চ্যানেলগুলোকে আপনার তরফ থেকে কি বার্তা, যেহেতু আপনি নিজে ভুক্তভোগী হয়েছেন, আপনি নিজে সেই অ্যাকচুয়ালি এই ইয়েলো জার্নালিজমটা এসছে পাশ্চাত্য থেকে, ফ্রম ওয়েস্টার্ন কান্ট্রিজ, বিশেষ করে আমেরিকা। একটা সময় এই ইয়েলো জার্নালিজম ভয়ঙ্কর আকার নিয়েছিল। ইয়েলো জার্নালিজমে যারা কাজ করেন সাংবাদিক, তারাও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ।
তারা কি করবেন? তাদের যদি অথরিটি বলে যে তোমাকে এই স্টোরি করতে হবে, কিন্তু এই ইয়েলো জার্নালিজমের ফলে কত নিরীহ নিরপরাধ মানুষ। আমি শুধু যারা এই ইয়েলো জার্নালিজম করে তাদের বলবো, হে ভগবান, ওরা জানে না ওরা কি করছে, জাস্ট ফরগিভ এন্ড ফরগেট। একদম, মানে আবারও যে গোটা নামটা আমরা এই পডকাস্টে দিয়েছিলাম সেটা হচ্ছে নো পলিট্রিক্স। আপনিও কিন্তু একটা ট্রিক্স এর শিকারী হয়েছিলেন সেদিন, অ্যাবসলিউটলি পুরোপুরি একটা ট্রিক্স, এবং সেই ট্রিক্সটাকে ভেঙে দেওয়ার জন্যই আজকে এই যে কথাগুলো আমরা হয়তো সামনাসামনি আপনার সামনে তোলার চেষ্টা করছি। আমরা জানি যে ওই রক্তমাখা ভাতের চিত্র, সেই জিনিসটাও কিন্তু আমাদের চোখের সামনে ভেসে আসে। একদম, আপনি সেইটারও কিন্তু একটা বড় সাক্ষী। সেই সময় যখন লড়াইটা হয়েছিল তখন কিন্তু আপনি সেখানে উপস্থিত ছিলেন। একদম। তো সেই কথাটা যদি আপনি আমাদের দর্শককে একটু বলে শোনান, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, নতুন নলেজ। এটা শুরু হয়েছিল সাঁইবাড়ি থেকে। তখন আমরা স্কুল থেকে পাশ করে কলেজে ঢুকছি, বা ঠিক স্কুলের ফাইনাল স্টেজে। আমার দাদারা পলিটিক্স করতেন। তখন তো এত দূরদর্শন ছাড়া আর এত কিছু ছিল না, তাও দূরদর্শনের ওই একটা এই ছিল, সেকেন্ড দূরদর্শন 2 ছিল না। একেবারে ছেলেকে মেরে, ওইটা থেকেই শুরু হয়েছিল। ছেলের রক্ত দিয়ে ভাতে রক্ত, ছেলের রক্ত দিয়ে মেখে মাকে খাওয়ানো হয়েছিল জোর করে। সেই বাড়ির ছেলেকেও মমতা ব্যানার্জি চাকরি করে দিয়েছেন। আমি কৃতজ্ঞ, আমি গর্বিত আমার নেত্রীর জন্য। তখন হরে কৃষ্ণ কোঙার, যিনি নেতা ছিলেন বর্ধমানের, কৃষক নেতা বিনয় কোঙারের বাড়ি, তিনি বলেছিলেন যে সাঁইবাড়ি করে আমরা গর্বিত, প্রয়োজনে 1000 সাঁইবাড়ি করব। এবং তারপর তো নির্মম অত্যাচার। সে অত্যাচার কখনো মানে আমি বলছি যে তালিবানে অনেক বড় বড় লড়াই হয়েছে, আফগানিস্তান, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করেছেন সেটা হচ্ছে একতরফা। মানে উনি বারবারই নিজে খুনের, নিগ্রহের শিকার হয়েছেন। মেরে ফেলার চক্রান্ত নয়, একেবারে মেরে ফেলার মানে প্রবল চেষ্টা হয়েছে। গুলি করা হয়েছে, গাড়ির মধ্যে গাড়ির কাঁচ ভেঙে গুলি ধরেছে, ফেলে পিটিয়েছে পুলিশ। সিঙ্গুর থেকে যেদিন আসে রাত্রির বেলা জিপে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনের সিটে বসিয়ে সেখানে 8 জন পুলিশ মিলে তার উপরে সারাক্ষণ ধরে ডান্ডা চালিয়েছে। তারপর ছেঁড়া কাপড়ের মতো ছুঁড়ে ফেলে দিয়ে গেছে গান্ধী মূর্তির তলায়। তখন রাত 2:30। তখন ওখানে মোটর বাইক নিয়ে আমি একা দাঁড়িয়েছিলাম। রাদার, খুব সত্যি কথা বলতে গেলে কি বলতে হয়, আমি খবর পেয়েছি কোন একটা সূত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারতে মারতে পুলিশ প্রায় মেরে ফেলেছে। আলো নিভিয়ে বিএলওর ঘরে পিটানো হয়েছে সিঙ্গুরে, আলো নিভিয়ে দিয়ে, বেধড়ক কামান। সম্ভবত বেঁচে নেই, পুলিশ ওকে নিয়ে যাচ্ছে, তুমি একটু দেখো। আচ্ছা, সকলে পুরুষ ছিল, মানে পুলিশ, সব পুলিশ পুরুষ, আর শুধুমাত্র একটা নারীকে ওইভাবে। তো এখন আমার একটা অফিস আছে 24 চৌরঙ্গি রোডে, মানে নিউ মার্কেটে। তো আমি সেই সময় মমতা গেছেন, আমি বাড়ি না গিয়ে ওই 24 অফিসে অনেকদিন থাকতাম। তো আমার কাছে মোবাইলে খবরটা এলো। তো সঙ্গে সঙ্গে আমি মোটর বাইক বার করে আমি গিয়ে কোথায় খুঁজি, বাড়িতেও নেই, কোথাও নেই। তারপর কি মনে হলো, আমি গান্ধী মূর্তির তলায় গিয়ে মোটর বাইকটা নিয়ে মোটর বাইকের উপর বসে অপেক্ষা করছি। আগে আমি সিগারেট খেতাম, তখন সিগারেট আমি ছেড়ে দিয়েছি। বসে আছি, গুটগুট করছে অন্ধকার। হঠাৎ আমি দেখলাম রেসকোর্সের দিক থেকে, পিজির দিক থেকে কম করে 50টা সার্চ লাইট, 50টা গাড়ির একটা বিরাট কনভয়। আমার সত্যি বলতে কোনো লজ্জা নেই, আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে এনকাউন্টার করে দেবে পুলিশ। তো নিঃসন্দেহে 50টা গাড়ি আর কাউর হবে না। আমি পাশে ভবানীপুর টেন্টের মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছিলাম, মানে গাছের আড়ালে।
এইবার আমি হঠাৎ দেখি পুলিশের গাড়িগুলো এলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে জাস্ট থ্রো করলো গান্ধী মূর্তির তলায়, ছুঁড়ে ফেলে দিল, এরকম ভাবে ছিটকে পড়ে আহত। আমায় খালি বললেন আমি একটু জল খাবো, তুমি জানো না ওরা কি করেছে। তখন তৎকালীন ভবানীপুর থানার ওসি ছিলেন, প্রাক্তন ওসি সোম চৌধুরী, পরে লালবাজারে যান। হি ওয়াজ লিডিং দ্য টিম। আমি ওনাকে বললাম আপনি এটা ভালো করলেন তো, সবকিছুরই তো ভবিষ্যৎ আছে, সবাই দেখছে। হিজ রিপ্লাই ওয়াজ জাস্ট লাইক ইট, যে আপনি বিশ্বাস করুন এটা আমরা করিনি, এটা বেঙ্গল পুলিশ করেছে। আমরা ক্যালকাটা পুলিশ জাস্ট ওনাকে ওনার বাড়ির সামনে থ্রো করেছে, আমরা তুলে নিয়ে এসেছি, রিসিভ করেছি। রাদার উই হ্যাভ রিসিভড মমতা ব্যানার্জি, আমরা কিছু করিনি। আমার মনে আছে যে আমার অফিস থেকে কাঁধে একটা বেঞ্চি আর একটা মাদুর নিয়ে সেই রাত্রির বেলা আমি আর আমার সঙ্গে আরেকটি ছেলে ছিল, ছেলেটি মারা গেছে, পার্টির খুব অ্যাক্টিভ ছেলে, তার নাম ছিল পঙ্কজ। ওইখানে নিয়ে এলাম, মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির তলায় নেতিয়ে শুয়ে পড়লেন, আর কেউ নেই। ওইখানে বসে আমি মোবাইল করতে শুরু করলাম। তখন শুনি সমস্ত চ্যানেল খবরটা ধরে নিয়েছে। আমার এখনো মনে আছে প্রথম লোক এসেছিলেন অশোক দেব, সিনিয়র এমএলএ, উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এলেন। আমি বললাম তোমার তো হাই সুগার, তুমি করতে? বললাম আমি তো রাতে ঘুমোই না, আমি দেখলাম মমতা দেখাচ্ছে চ্যানেলে। তখন মমতা একটাই কথা বলেছিলেন, আর পারছি না, আর ভালো লাগছে না, আর পারছি, ভালো লাগছে না। মানে শি ওয়াজ সো হার্ট। তখন ওনার মুখ দিয়ে এই কথাটা বোধহয় বেরিয়েছিল সম্ভবত, যে ডু পলিটিক্স, ডোন্ট ডু পলিটিক্স। সেটাই ঠিক। তো আমি সেই মমতাকে দেখেছি। সেইখান থেকেই পরের দিন আমরা চলে গেলাম মেট্রোয়ে। মেট্রোয়ে শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনশন অবস্থান, which is a part of the history। জমি আন্দোলন, যেখানে গোপাল কৃষ্ণ গান্ধী গভর্নর এলেন, যেখানে দিল্লি থেকে নেতারা এলেন, এবং রোজই আতঙ্ক ছিল যে আমাদের হেলিকপ্টারে করে ওকে তুলে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে বা সুন্দরবনে কোথাও ফেলে দেবে। মমতা ব্যানার্জি মানে একটা ইতিহাস। হোচিমিন, চে গুয়েভারা, এদের কাউর থেকে কম সংগ্রামী, লোমহর্ষক এবং আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার মমতা। ওই একটা কথা আছে না, রাখে হরি মারে কে। তো ঠিক সমানভাবে যে কথাটা আপনি বললেন সেটা কিন্তু একদম বাস্তব কথা। এই কথাগুলো হয়তো আমরা অনেকেই জানি না, এবং এই না জানা কথাগুলোই কিন্তু তুলে ধরার জন্যই এই কনভারসেশনটা, দাদা জানেন তো। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে ইতিহাস, সেই কথাটা যখন সেই মানুষটার মুখ থেকেই শুনছি, যে মানুষটা এই গোটা ইতিহাসটার একজন বড় সাক্ষী, তার পাশে দাঁড়িয়ে হয়তো গোটা জিনিসটা উনি দেখেছিলেন, পুরো জিনিসটা নিজে তো চোখে দেখেছেন, এবং সেই চোখের জিনিসটাই আমাদেরকে তুলে ধরছেন। তার পাশাপাশি আবারও যে কথাটা উনি বললেন যে ট্রিক্সের কথা, তো যেই জিনিসগুলো আপনি দেখেছেন দাদা, তার মধ্যে ভালো খারাপ সবকিছুর মিশ্রণ। তো এই যে জায়গাটা আপনি বলছেন, তার পরবর্তীতে কিন্তু কপাল বদলেছে, কর্ম ফিরে এসছে তাদের কাছে। সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও যেই লড়াইটা লড়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সেই লড়াইতে বিজয়ী। তো সেই ক্ষেত্রে আমি স্পষ্ট ভাষায় একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে আপনারা যেই নামটা আপনি উল্লেখ করলেন, একজনের নাম, একজন নেতার নাম, তো সেখানে তাদের পাশাপাশি আপনারা এবং একটা কিছু সংখ্যক নেতারা, আরো সবাই এসেছিল, পরপর আসছে। আমি প্রথম উনি পৌঁছেছিলেন মনে পড়ল। এবং ওই যে মানুষগুলো আজকে তৃণমূলে ভালো জায়গায় আছে, তো এটা একটা ডাইরেক্ট প্রশ্ন আপনাকে করছি। না দেখো, তুমি একটা কথা বলি, তুমি যদি বাজার থেকে ধরো একটা ফাংশনের জন্য প্রচুর ফুল দিয়ে সাজালে, মানে অনেক বড় প্রাঙ্গণ, কিন্তু যখন প্রোগ্রামটা হয়ে গেল
যেদিনকে ফাংশনটা, বিয়ে বলো, বাড়িতে কোনো অনুষ্ঠান বলো, সঙ্গীত বলো, তার পরের দিনকে ওই সমস্ত ফুলগুলোকে আমরা প্রপারলি প্লেস করতে পারি? তার থেকে ন্যাচারালি ফুলের সংখ্যা অনেক কমে যায়, কারণ অত ফুল তখন আর লাগে না। তো কাউকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কেউ বলতে পারবে না তৃণমূলের যে কেউ অখুশি বা কেউ অসম্মানিত। 3টে জিনিসের জন্য মমতা ব্যানার্জি জিতেছেন। 1, সততা, 2, জনতা, আর 3, ভগবান। ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে সবসময় মমতা লিডস জনতা, জনতা ব্যাকস মমতা। তো আজকে যদি আমি বলি যে প্রত্যেককেই আমাদের এমএলএ হতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, তোরা আমি কে? আমি সাধারণ মানুষ, সাধারণ যুবক। আমাকে মন্ত্রী করেছেন, আমি মেসির মতো একজন প্লেয়ারকে কলকাতায় আনতে পেরেছি, আমাকে উনি স্পোর্টস, ট্রান্সপোর্ট, এমনকি কিছুদিনের জন্য ফিশারি মিনিস্টার করেছেন, বারবার নমিনেশন দিয়েছেন, আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছি, এবং আই ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান তৃণমূল ইউথ কংগ্রেস। অভিষেক আমার পরে হয়েছে। তো এটা সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আর আমি যদি মনে করি শুধু আমাকেই দেখবেন, আমাকেই দেবেন। আচ্ছা, তাহলে একটা কন্ট্রোভার্সিয়াল একটু প্রশ্ন করি দাদা। বলুন না। বলছি, যে প্রশ্নটা আমরা সকলেই শুনে থাকি এবং আপনাদেরকে অনেকবারই শুনতে হয়, মমতা নাকি অভিষেক? দেখো, মানে কৃষ্ণ না অর্জুন, এটার যেমন উত্তর হয় না, তেমনি মমতা আর অভিষেক এটা একে অপরের সমার্থক, পরিপূরক। তবে অভিষেক আমাদের থেকে বয়সে অনেক ছোট, খুব ছোট্ট থেকে ওকে দেখেছি। মমতা যেমন ছায়ার মতো আমাদের মাথায় হাত রেখে আমাদের বড় করেছে, সেখানে অভিষেককে আমরা অনেক ছোট দেখেছি। কিন্তু অল্প বয়সেই অভিষেক তার একটা রাজনীতির বড় মাপের নেতা হওয়ায় যা যা প্রয়োজন সেগুলো অর্জন করেছে। একদম একদম। তাহলে একটু এবার আপনার জীবনের দিকে আসি, যে প্রথম প্রেম তো আপনি করেছেন, আপনি লাভলি মানুষ, অত্যন্ত কালারফুল মানুষ, তাহলে প্রথম প্রেমের একদম শর্টে যদি আপনি একটু গল্পটা বলে দিতে পারেন। না, অ্যাকচুয়ালি অনেকের ধারণা যে মদন মিত্র মানে অনেক মহিলা, অনেক প্রেম, এগুলো কিন্তু বাস্তবে সত্যি নয়। আমি আমি বলছি, এক হচ্ছে আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম, তো স্পোর্টস মানেই যেখানে ছেলেদের সঙ্গে মহিলারা পাশে পাশে লড়াই করছে, 1। 2, আমি একটা সিনেমা করেছি ও লাভলি। এরপর বিভিন্নভাবে আরেকটা আমার বই আসছে 15ই আগস্ট সম্ভবত, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল। রামকমল মুখার্জি ডিরেকশন দিয়েছেন, ঋতুপর্ণা, শাইনি, পাউলি দাম, চান্দ্রেয়ী, কৌশিক গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত, রাজনন্দিনী, জন, প্রচুর আর্টিস্ট আছে। ফলে আমার যে জায়গাগুলো ছিল এখন 51% মহিলা। তো মহিলাদের মাঝ দিয়ে তো জগৎ। আর আমার যে ইনস্টার ফলোয়ার, তাতে 18 থেকে 25 হচ্ছে প্রায় 70%, আর তার মধ্যে মহিলা হচ্ছে 55%। কিন্তু আমায় তুমি যদি বলো প্রেম যে অর্থে বলে, এখন কারোর সঙ্গে 1 কাপ কফি খাওয়া, কারোর সঙ্গে একটু গল্প করা, বা কারোর সঙ্গে একদিন একটা ভালো ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়া, সেটা তো ঠিক প্রেমের পর্যায়ে পড়ে না। বন্ধু আমার অনেক আছে, আর অনুগামী বা ফলোয়ার কথাটা একটু অহংকারের কথা। আমায় পছন্দ করেন এরকম অনেক মহিলা আছেন, সেটা আমি তাদের বাচন ভঙ্গিতে বুঝি।
কিন্তু আমার আজ এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আমার জীবনে প্রেম একবারই এসেছিল, এবং প্রেম বিবাহ যদি প্রেমের শেষ কথা হয় তাহলে আমি তাকেই বিয়ে করেছি। তাকেই বিয়ে করেছেন, ওই জিনিসটাই আমরা জানতে চাইছিলাম যে এতদিন ধরে মানে যে প্রথম প্রেমকেই আপনি বিয়ে করেছেন তার মানে? একদম চোখ কান বুঝে, এবং তার কাছে বহু রিপোর্ট যায়, দেখা যাচ্ছে মহিলার সঙ্গে। তাহলে বৌদি রাগ করেন না? না, সে বলে লাটাই আমার হাতে। আচ্ছা, বৌদি কিন্তু জানেন যে লাটাইটা ওনার হাতে, ঠিক আছে, মানে এইখানে কোনো ট্রিক্স আমার নেই, ঠিক আছে। কিন্তু সেই অর্থে ওই ভিক্টোরিয়ায় ঘাসে বসে বাদাম খেতে খেতে প্রেম করা, এগুলো আমার খুব একটা সুযোগ আসে। এই সুযোগটা হয়নি, মানে কুমোরটুলিতে বসে প্রেমটা হয়নি? কুমোরটুলির ঘাটে আমি ছবি অনেক তুলেছি। হ্যাঁ, মানে মন্ত্রী হওয়ার পর মানে বৌদিকে নিয়ে কুমোরটুলির ঘাটে বসে একটু প্রেম, ওই জিনিসটা মানে বৃষ্টির ওয়েদারে না, লাভলি মানুষ, এই জিনিসটা না হলে কিভাবে চলবে? একরকম মানে আসলে আমার স্ত্রী বাড়ির ব্যাপারটা নিয়েই থাকেন এবং বাড়ির পুরো পরিচারিকা তিনি। আচ্ছা, আপনি আমাদেরকে ট্রিক্স করছেন না তো? সত্যি কথাটা লোকাচ্ছেন না তো? না না না, এখন তো তুমি তো এখন বিচারের উপরে চলে এসেছো। এখন আমার আর এখন তুমি বিচার করতে পারবে না, কারণ দোজ ডেজ আর গন। তবে এইটুকুনি আমি বলতে পারি, মহিলাদের সঙ্গে আমি ভালো ব্যবহার করি, এবং শুধু ছেলেরাই আমার কাছে খেলার টিকিট চাইলে দিই তা নয়, মহিলা চাইলেও দিই। আচ্ছা, আমি মহিলাদের পুরুষ থেকে আলাদা করি না। একদম একদম একদম। মহিলাদেরকে এক ধাপ আগে রাখেন না? বরং এক ধাপ আগে রাখি, কারণ দেখো, যদি মহিলাদের এক ধাপ আগে না থাকতো তাহলে লক্ষ্মী ভান্ডার না হয়ে গণেশ ভান্ডার হতো। পয়েন্ট আছে কিন্তু। তো আমাদের মহিলারা অনেক পজিটিভ, অনেক কমিটেড, অনেক সৎ, এবং এখনকার তো মহিলারা মানে তারা যথেষ্ট এগিয়ে চলেছে, এবং যেভাবে তারা নিজেদের ডেভেলপ করাচ্ছেন, পুরুষরা তো পিছিয়ে পড়ছেন। এই লাস্ট খোখো খেলা হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে, তাতেও বাংলা থেকে একজন মহিলা গেছিলেন। মানে সব জায়গায় দেখা যাচ্ছে এখন আর মহিলাদের ইগনোর করা, ওই মহিলা মানে বাড়িতে সকালবেলা চা করবে, তারপর দুপুরে রান্না করবে, তারপর সন্ধ্যাবেলা চা মুড়ি দেবে, আবার রাত্রে রান্না করবে, নো নো নো, নট দ্যাট। মহিলাদের এখন সম্মান দিয়ে লেখাপড়া তারা প্রচুর শিখছে, এবং লেখাপড়ার ব্যাপারেও মহিলারা ছেলেদের থেকে, ছেলেরা প্রায় ক্লাস ফাঁকি দেয়, পড়তে যায় না, টিউশনের নাম করে ঘুরে বেড়ায়, কিন্তু মহিলা তারা পড়তে যায়। তো আমরা একটা জিনিস আপনাকে বলবো যে যেই ও লাভলিটা শুনে শুনে আমরা অভ্যস্ত, একবার আমাদের দর্শকদের জন্য ও লাভলিটা হতে পারে? এটা কি হলো মজা, আমি একদিন বসে এক জায়গায় আড্ডা মারছিলাম, তা আমাকে আমার একজন বন্ধু, তার মধ্যে আবার দুজন মহিলা, তারা আমায় বললো একবার স্টুডিওয় চলো তো। আমি বললাম কি করতে? চলো না, একটা মজা হবে। তা আমি মজা দেখতে স্টুডিওয়ে গেছি। স্টুডিওয়ে বলছে আমায় এই লাইনটা একটু গাও তো, এই সুরে গাও। বললাম কি সুরে গাইব, আমি বুঝতেই পারছি না কিছু। তখন আমি দেখি ওই নোটেশনে লাগিয়ে দিয়েছি বড় করে, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন, অথবা ভ্যালেন্টাইন। এর পরের কথাটা আর কিছুতেই বসছে না। কেউ বলছে, তখন আমি বললাম দেখো তো, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন, ও লাভলি বললো, একদম বসে গেছে দাদা, ছেড়ে দিন, একদম পারফেক্টলি গেছে। এবং দেখলাম আমি গানটা, এবং গানটা কত মিলিয়ন হয়েছে মানে আমি নিজেও জানি না। মানে আমাকে বিদেশে কাতারে আমি ওয়ার্ল্ড কাপ দেখতে গেছি, তা যখন রিচার্ডসন ওই ব্যাক ভলিতে গোলটা দিচ্ছে, আমি নিচে বসেছিলাম গোল পোস্টের খুব কাছে,
আমি দেখছি এই মাথা নামো মাথা নামো মাথা নামো, খুব চিৎকার। আমি ভেবেছি কোনো গন্ডগোল হচ্ছে। তা আমি পিছন ফিরে দেখি প্রায় কয়েক হাজার লোক এরম এরম করছে, চেঁচাচ্ছে উঁচুতে। তারপর শুনি ওরা বলছে এই লাভলি মাথা নামাও মাথা নামাও। মানে আমাকে কাতারে লাভলি লাভলি বলে আমার মাথার জন্য ওরা খেলাটা দেখতে পাচ্ছে না। মানে আমি উঠে পড়েছি ওই গোল দেখে, রিচার্ডসনের ওই ব্যাক ভলি দেখে। তখন আমি তারপর আমাকে যখন ওখানকার বাঙালি অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সব সংবর্ধনা দিল, এ করলো। ওখানেও দেখলাম বলছে ওই ও লাভলি গানটা গাইতে হবে। তখন আমি বুঝলাম যে ও লাভলি তার ডানা মেলে অনেক দূর চলে গেছে। লাস্ট একটা প্রশ্ন আপনাকে করবো দাদা, সেটা হচ্ছে যে আপনি যে সংগ্রামটা দেখে এসছেন, আজকে যারা রাজনীতি করে বা পলিটিক্স করে, পলিট্রিক্স না করে, তাদের জন্য একটা যদি আপনি বার্তা দেন, যে কথাটা আপনি নিজে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুদ্ধটা করেছে সেটা কিন্তু আজকে আমরা দেখি না। তো ইউথের জন্য, যেহেতু আপনি প্রথম ইউথের পদ্মাও সামনে ছিলেন, তো তার পরবর্তীতে সেই ইউথ, সেই ছাত্রছাত্রীদের জন্য, আমিও একজন ছাত্র, আমিও একজন ইউথ, তো সেই ক্ষেত্রে আমাদের মতো প্রত্যেকটা মানুষের জন্য একটা বার্তা, যে কি রাজনীতির জন্য কি করতে। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। আজকের পলিটিক্সটা সবাই ওই পলিট্রিক্সের মতো গিমিক আর ট্রিক্সের মধ্যে দিয়ে বড় শর্টকাট ধরে নিয়েছে। আর কত শর্টকাটে কত তাড়াতাড়ি ওপরে যেতে পারি। আর আমাদের সময় আমাদের মুখ দেখাবার জন্যে ওই এক মাসে হয়তো দূরদর্শন একদিন মুখ দেখিয়েছে। আমাদের সময় এত মিডিয়া বা কিছুই ছিল না, কিন্তু তার মধ্যেও আমরা মমতার সঙ্গে থেকে, ফলে মমতার জীবন আমি মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের পড়া উচিত, শেখা উচিত এবং অনুসরণ করা উচিত। একদম। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ লট। আমরা আপাতত এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। নমস্কার।